This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার। বাংলাদেশে হিন্দুদের উপরে যে লাগাতার অত্যাচারের ঘটনা ঘটছে বা যা অভিযোগ উঠছে, এখন মূল কৌতূহলের বিষয় হলো যে ভারতবর্ষের ব্যাপারে কি পদক্ষেপ করতে পারে বা কতদূর যেতে পারে। এই আগ্রহটা পশ্চিমবঙ্গে যেমন তৈরি হয়েছে মানুষের মধ্যে, একটা বৃহৎ অংশের মানুষের মধ্যে যেমন এটা নিয়ে একটা জানার আগ্রহ রয়েছে, তেমন গোটা ভারতবর্ষের মানুষের কাছেও একটা জানার আগ্রহের বিষয় রয়েছে যে ভারতবর্ষ কতদূর পদক্ষেপ করতে পারে। আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষও জানতে আগ্রহী যে এ ব্যাপারে নয়াদিল্লি কোন এক্সটেন্ট পর্যন্ত যেতে পারে। সেদিক থেকে আজকে বিকেলবেলা ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য খুব তাৎপর্যপূর্ণ। কি বলেছেন তিনি? রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশে এই যে হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপরে ধারাবাহিক অত্যাচারের ঘটনা ঘটছে সেটা খুবই উদ্বেগের বিষয়, এবং নয়াদিল্লি এ ব্যাপারে ঢাকাকে স্পষ্ট করে জানিয়েছে যে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, কারণ কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। কিন্তু তারপর একটা ইন্টারেস্টিং কথা বলেছেন রণধীর জয়সওয়াল। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের বা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে বাণিজ্য সম্পর্ক রয়েছে, সংখ্যালঘুদের উপরে এই অত্যাচারের কারণে তার উপরে কি কোনো প্রভাব পড়তে পারে? রণধীর জয়সওয়াল পরিষ্কারভাবে জানিয়েছেন যে না, দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। আমরা জানি বহু বিষয়ে বাংলাদেশ ভারতবর্ষের উপর নির্ভরশীল, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের ব্যাপারে, যেমন ডিম, পেঁয়াজ বা সর্ষের তেল, এমনকি জল, বিদ্যুৎ সরবরাহ, এগুলোর উপর নির্ভরশীল। তো অনেকের মনেই একটা প্রশ্ন তৈরি হয়েছে যে বাংলাদেশকে বা এই বাংলাদেশের ইউনুস গভর্নমেন্টকে বা অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে ভারতবর্ষ কি ডিম বা পেঁয়াজ বন্ধ করে দিতে পারে? কারণ আমরা দেখেছি যে বাংলাদেশে যে টালমাটাল পরিস্থিতি এখন যে চলছে, যে হাসিনা সরকারের পতনের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশে অত্যাবশ্যকীয় পণ্যের প্রভূত দাম বেড়ে গেছে। পেঁয়াজের দাম 115 থেকে 120 টাকা কেজি, ডিমের দাম মাঝখানে 12টা ডিমের দাম, 1 ডজন ডিমের দাম 180 টাকায় পৌঁছে গেছিল অক্টোবরের গোড়ায়। তার ফলে যে যদি আজকে যোগানের অভাব থাকে, তার ফলে জিনিসের দাম বাংলাদেশে বাড়তে পারে, এবং সেটা ইউনুস প্রশাসনের ক্ষেত্রে একটা চাপের বিষয় হয়ে উঠবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো নয়াদিল্লি কিন্তু আজ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে না, এই ধরনের পদক্ষেপের কথা নয়াদিল্লি এখনই ভাবছে না। এর একটা প্রেক্ষাপট রয়েছে। আমরা জানি যে 2013 সাল নাগাদ নেপালের সঙ্গে এরকম একটা আর্থিক অবরোধ তৈরি করেছিল ভারত, এবং সেটার অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো ছিল না। পড়শি দেশ সেখানে এভাবে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ বন্ধ করে দিলে তার একটা ব্যাকল্যাশ হতে পারে। তো নেপালে সেটাই হয়েছিল, এবং নয়াদিল্লির অনেক কূটনীতিক মনে করেন যে সেই ঘটনা নেপালকে আরো বেশি করে চীনের দিকে ঠেলে দেয় এবং চীনের উপরে নেপালের নির্ভরশীলতা বেড়ে যায়। তো বাংলাদেশ একটা পড়শি দেশ, আমাদের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেইটার ব্যাপারেও কিন্তু বাংলাদেশের একটা গুরুত্ব রয়েছে। তো সেইখান থেকে বাংলাদেশের সাথে যে খুব একটা হোস্টাইল রিলেশন তৈরি হয়ে যাওয়াটাও খুব একটা কাঙ্ক্ষিত নয়। আজকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও আমরা দেখব যে সংসদে একটি বিবৃতি পেশ করেছে। সেই বিবৃতির মধ্যেও কিন্তু কোথাও কিন্তু কোনো কোয়েরসিভ অ্যাকশনের কথা নেই। সেই বিবৃতিতেও রয়েছে যে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা ঘটছে সেটা উদ্বেগজনক, এবং সংখ্যালঘুদের, বাংলাদেশে যে সংখ্যালঘু তাদের যে নিরাপত্তা এবং সুরক্ষার দায়িত্ব সেটা বাংলাদেশ সরকারের উপরে বর্তায়। সুতরাং আমরা চাইব তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, সুনিশ্চিত করা হোক। তো এই যে বাংলাদেশ পরিস্থিতি, সেখানে শান্তি কায়েম করা সেটা বাংলাদেশের দায়িত্ব বর্তায় বলে স্পষ্ট জানিয়েছেন বিদেশমন্ত্রী। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা কূটনৈতিক স্তরে একটা চাপ তৈরি করছি, কিন্তু আমরা বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, তার ঘরোয়া বিষয়ে আমরা ইন্টারভেন করছি না। এখানে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে বা স্তর রয়েছে। এখন বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতের আশ্রয় রয়েছে। আমরা দেখবো যে গতকালও শেখ হাসিনা একটি স্টেটমেন্ট করেছেন এবং বাংলাদেশের ইস্কনের সাধুকে গ্রেপ্তারের নিন্দা করেছেন, আইনজীবী হত্যার ঘটনার নিন্দা করেছেন। তার ফলে এই যে হাসিনা এখানে রয়েছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে আবার অ্যাক্টিভ হচ্ছে, এটাও কিন্তু ইউনুস প্রশাসন বা অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশে এখন ক্ষমতাসীন গোষ্ঠীর কাছে একটা চাপের বিষয়।
সুতরাং সেটা একটা তাদের কাছে ভাববার বিষয় যে হাসিনা কিন্তু এখনো রয়েছেন এবং ভারতে আশ্রয়, এবং ভারত তাকে কিন্তু আশ্রয় দিচ্ছে, মানে ভারতের একটা কোথাও যে একখানা সমর্থন হাসিনার সঙ্গে রয়েছে। দুই হচ্ছে যে এই ধরনের ঘটনায় ভারতবর্ষ আন্তর্জাতিক স্তরেও একটা কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। আমেরিকার সঙ্গে কথা বলে একটা চাপ তৈরি করতে পারে, রাশিয়ার সঙ্গে কথা বলে একটা চাপ তৈরি করতে পারে, বা ইউএনএ বিষয়টিকে তুলতে পারে যে ওখানে সংখ্যালঘুদের জীবন বিপন্ন, সুতরাং বাংলাদেশ সরকার যাতে তাদের সুরক্ষার ব্যাপারটা নিশ্চিত করে সেজন্য তাদের উপরে কূটনৈতিক চাপ দেওয়া হোক। কিন্তু এই যে সার্জিক্যাল স্ট্রাইক বা সেই ধরনের যে কিছু একটা করে দেওয়া, তার কারণ এই যে ভাবনাটাও আসছে সেটার একটা কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা দেখবো যে বাংলাদেশের ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষেও এক শ্রেণীর বিজেপির নেতা এমন একটি মানে ভাব করছেন বা টিভিতে গিয়ে এমন এমন কথা বলছেন যে কাল বুঝি ভারতবর্ষ MiG-29 নিয়ে বা Su-30 MKI নিয়ে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে এবং 71-এর মতো একটা পরিস্থিতি তৈরি হবে। সেইটা কিন্তু কোনোভাবেই বর্তমান পরিস্থিতিতে কিন্তু আর রেলিভেন্ট নয়। এখনো পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়নি, বরঞ্চ নয়াদিল্লির যে স্টেটমেন্ট সেটা অনেক বেশি মেজার্ড এবং সেটাকে অনেক বেশি করে কূটনৈতিক স্তরে রিজলভ করার পক্ষে। তবে কি এই যে আজকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা যে কথাটা বলছেন তাদের একটা উদ্দেশ্য রয়েছে যে বাংলাদেশে এই যে অস্থির পরিস্থিতি এবং সংখ্যালঘুদের উপরে যে অত্যাচারের ঘটনা, তারা সেটাকে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে ওটাকে পোলারাইজেশনের পলিটিক্সের একটা হাতিয়ার করে নিতে চাইছেন এবং হিন্দু মেরুকরণের চেষ্টা করছেন। তো সেটা একটা দিক, কিন্তু তারা যেভাবে বলছেন যে এখনই ওখানে ভারতবর্ষের ইন্টারভেন করা উচিত, হস্তক্ষেপ করা উচিত, হ্যাঁ, কেউ কেউ বলছেন যে যুদ্ধ করা উচিত, এই রকমের পরিস্থিতি নেই। এই রকমের পরিস্থিতি বর্তমান রাজনৈতিক এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটে খুব একটা মানে সম্ভবপর এবং খুব একটা বাস্তবসম্মত নয়, বরঞ্চ নয়াদিল্লি অনেক বেশি মেজার্ড পদক্ষেপ করছেন। কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমান্ত সেটা অনেক জায়গায় পোরাস, ঠিক আছে। তার ফলে যদি কোনো কোয়েসিভ অ্যাকশন নয়াদিল্লি নেয় তাহলে তারও একটা কাউন্টার রিয়াকশন হতে পারে। আমরা একটা সময় দেখেছি যে ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্তবর্তী জায়গায় বাংলাদেশের মাটিতে প্রচুর জঙ্গি শিবির গড়ে উঠেছিল। বাজপেয়ী জমানায় আমি দেখেছি যে সেই সময়টাতে ভারতবর্ষের একটা প্রভূত কনসার্ন ছিল যে ওইখানে সার দিয়ে জঙ্গি শিবির তৈরি হয়েছে এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেটা একটা বড় থ্রেট হয়ে উঠছে। এবং সেটা শুধুমাত্র বাজপেয়ী জমানাতে সীমাবদ্ধ ছিল না, সেটা ইউপিএ গভর্নমেন্টকেও শুরুর দিকে অনেকটা বেশি সেটাকে নিয়ে সময় অতিবাহিত করতে হয়েছে। ভারতবর্ষে সে সময় আমরা দেখেছি যে বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে ঢাকার সঙ্গে বিষয়টি উত্থাপন করেছিলেন এবং সেই বৈঠকে তো একটা সময় তিনি তার মেজাজ হারিয়ে ফেলেন এবং বলেন যে এই যে জঙ্গি শিবিরগুলো সেগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে না চাঁদ থেকে আসছে, এগুলো তো বাংলাদেশের মাটিতে রয়েছে এবং স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে। তো হাসিনার প্রশাসনের সময় সেগুলো ভারতবর্ষ তাদের হাসিনা প্রশাসনের সঙ্গে খুব ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করে সেই ব্যাপারটাকে রিজলভ করতে পেরেছে। তো ফলে নয়াদিল্লি এমন কিছু কোয়েসিভ অ্যাকশন হয়তো এখন নেবে না যেটা আবার একটা কাউন্টার রিয়াক্টিভ হয়ে উঠতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের মধ্যেও একটা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে, যেটা আবার ভারতবর্ষের মধ্যেও একটা অসন্তোষের পরিবেশ তৈরি করছে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। সুতরাং এইটাকে কূটনৈতিকভাবে রিজলভ করার দিকেই নয়াদিল্লি আপাতত এগোচ্ছে, আপাতত কোনো কোয়েসিভ অ্যাকশনের দিকে নয়াদিল্লি হাঁটছে না। দেখা যাক আগামী দিনে বিষয়টা কিভাবে আরো আনফোল্ড করে, আমাদের নজর থাকবে সেদিকে। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।